শ্রীরামচন্দ্র নবমীর পূজা করার পরে রাবণ বধ হলো, পরের দিনেই কিন্তু এই বিজয়া সম্মেলন। তার আগে রাবণ আমাদের কি শিক্ষা দিয়েছেন, কি আমাদের জীবনচর্যা। রাবণের মধ্যে যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, আমরা গানের মধ্যে গাই, শত্রু হইবে মিত্র রে তোর, প্রাণ দিলে প্রাণ পাবি ফিরে, কারো প্রাণে তুই দিসনে আঘাত, সে আঘাত লাগে ঠাকুর ঘরে। কি অপূর্ব! যখন এক এক করে কুম্ভকর্ণ, বীরবাহু, তার পুত্র, শতপুত্র মারা গেছে, প্রায় ভাই, স্নেহের ভাই, সবচেয়ে প্রিয় ক্ষমতাধর ভাই কুম্ভকর্ণ মারা গিয়েছে। এবার উনি ধ্যানে বসেছেন। যে কথা ঠাকুর বলছেন, আমার প্রথমেই কৃষ রুদ্র, যিনি ফেসবুকে পরিচিত কৃষ রুদ্র নয়, এই আমেরিকায় থাকেন তো, তাই কৃষ্ণেন্দুকে একটু ছোট করে কৃষ করে দিয়েছেন। আমরা ভগবান কৃষ্ণকে একটু কৃষ করে বলতে ভালোবাসি, সেই জন্য কৃষ্ণেন্দু আমাদের কৃষ হয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। উনি বেশ সুন্দর করে বলছিলেন। আজকে এই রাবণ নাম ধ্যানে বসেছেন, নাম ধ্যানে বসে আত্মবিশ্লেষণ করছেন। নাম ধ্যানে বসলে কি হয়? নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণক্ষম করে। নাম, এই যজন যে করার কথা বারবার এখানে রিপিটেডলি বলছিলেন মিস্টার রুদ্র, এই যে যজন, যাজন, ইষ্টভীতি করলে কাটে মহাভীতি, এই যজন বিষয়টা নাম, ধ্যান, পঠন, পাঠন, আত্মবিশ্লেষণ, আত্মসংশোধন, এই ছটা নিয়ে কিন্তু যজন। এই ছটার একটা বাইরে এদিক ওদিক হলে যজনটা কিন্তু আমাদের কমপ্লিট হবে না। রাবণ কিন্তু যজন করছেন, নাম ধ্যান করছেন, নামে মানুষকে কি করে তীক্ষ্ণ করে। দেখবেন মন্দিরের সমস্ত চূড়াগুলো উঁচু সূক্ষ্মভাবে করা আছে। আমাদের মস্তিষ্ক কিন্তু সেল ডিভিশন গুলো অমন সূক্ষ্মভাবে ঊর্ধ্বগতিশীল, একটু আগে বলছিল আমার নির্মল ভাই, এই ঊর্ধ্বগতিশীল হয়ে আছে আমাদের প্রত্যেকের মস্তিষ্ক যন্ত্রটা। সেখানে তীক্ষ্ণতা আরো আরো ধার দিচ্ছে, যেন আরো সূক্ষ্ম সূক্ষ্ম এরিয়ালের মতো ধরা পড়ে যাতে। পুরুষোত্তম একটা ভারী সুন্দর কথা বলেছেন, মায়েদের লম্বা লম্বা চুল, বলছে ওদের সেন্স খুব কঠিন এবং কঠোর। ওরা খুব সুন্দরভাবে একটা মানুষকে অনেক আগে থেকে জাজ করে নিতে পারে। একটা মানুষ আসছে 10 মাইল দূর থেকে বুঝতে পারবে এই মানুষের আদর্শ কি, উদ্দেশ্য কি, এর আগমনের হেতু কি। বলছে ওদের ওই চুলগুলো লম্বা লম্বা বলে ওদের এরিয়ালটা খুব কাজ করে। তার রাবণ ধ্যানে বসে এই তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে ওর সঙ্গে কি বলছেন, নাম ধ্যান, ধ্যান করছেন, পঠন পাঠন, পাঠ না করলে, পাঠন না করলে, পঠন না শুনলে, পাঠন না শুনলে আমরা কিন্তু কেউ কিন্তু শিখতে পারবো না, জানতে পারবো না। নাম ধ্যান, পঠন পাঠন, আত্মবিশ্লেষণ। এই আত্মবিশ্লেষণ যার চরিত্রে যতটা, সে ততটা নিজেকে তৈরি করতে পারে, বিল্ড আপ করতে পারে। আর আমাদের প্রত্যেককে বিল্ড আপ করার জন্যই কিন্তু আমরা এক একজন এই দীক্ষা গ্রহণ করেছি। আমরা ভাগ্যবান সেদিক থেকে কিন্তু। এখানে যতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকের কিন্তু ডেভেলপড হয়েছে, আনডেভেলপড কারণ হয়নি। কিন্তু প্রত্যেকে কম বেশি তাদের উন্নয়ন হচ্ছেই হচ্ছে, হতেই হবে। কারণ এই নামের একটা গুণ এমন তো, রাবণ এই নাম জপ করছে, করতে করতে তার ব্রেনে ধরা পড়েছে যে আমার ব্রেনে কোথাও মরচে পড়ে যাচ্ছে। কেন মরচে পড়ছে না, বহুদিন এই যুদ্ধ বিগ্রহের মধ্যে থেকে, হিংসা হানানির মধ্যে থেকে আমার সৎসঙ্গ করা হয়নি। আমাদের প্রার্থনা থেকে বলি, সাত সঙ্গমহি দেবনীত পরম গুরু দাতা। হে পরম গুরু, হে পরম দাতা, তোমার কাছে একটাই মাত্র আমার ভিক্ষা, তুমি আমাকে সাধ সঙ্গ দাও, নিত্য সৎসঙ্গ দাও। এই সৎসঙ্গ যেই মনের কোণে ভালো বলে যা যৎক্ষণাৎ উদয় হবে, তৎক্ষণাৎ তা বাস্তবে রূপ দেওয়া সস্তানি পঞ্চনীতির একটা মহান নীতি। সঙ্গে সঙ্গে উনি একদম ওই যুদ্ধ ধরাচুড়া খুলে ফেলে দিয়ে একদম শ্বেত বস্ত্র, শ্বেত পতাকা উড্ডীন করেছেন তার রথে। ওই রথে উড্ডীন করে গেরুয়া গরদের ধুতি, পাঞ্জাবি ইত্যাদি পরে, গলায় বস্ত্র দিয়ে তিনি আসছেন। এদিকে রেডার যন্ত্র ফিট করে লক্ষণ ভাবছে রাবণের রথটাকে নামিয়ে নেবো, এরোপ্লেনটাকে নামিয়ে নেবো। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলছেন, দেখছো না সাদা পতাকা উড়িয়ে আসছে। ওনার তো যুদ্ধের মানসিকতা নেই, উনি কোনো শান্তির প্রস্তাব নিয়ে আসছে, উনি শান্তির দূত, তুমি ওকে আক্রমণ করো না। রাবণ এসে যখন ল্যান্ডিং করেছেন গ্রামের এইদিকে,
এসেই রামচন্দ্র সম্বর্ধনা দিতে এগিয়ে যাচ্ছেন। সম্বর্ধনা এমনি হয় না, সম্যগ্রূপে বর্ধনার ক্রিয়াটি যে যেমনতর সে তেমনতর সম্বর্ধনা দিতে পারে বা গ্রহণ করতে পারে। এই সম্বর্ধনা দেবার জন্য রামচন্দ্র যাচ্ছেন, আর রাবণও আসছেন। দুজনে দুজনকে কেমন করে রিসিভ করছেন। রামচন্দ্র আভূমি লুণ্ঠিত হয়ে প্রণাম করছেন, রাবণও আভূমি লুণ্ঠিত হয়ে প্রণাম করছেন। রাবণ কাকে প্রণাম করছেন? ভগবান রামচন্দ্রকে। রামচন্দ্র কাকে প্রণাম করছেন? ব্রাহ্মণ রাবণকে। রামচন্দ্র হচ্ছে ক্ষত্রিয় সন্তান, ক্ষত্রিয় সে ব্রাহ্মণকে দেখলে প্রণাম করবে। এটাই হচ্ছে স্বভাব নীতি, আর্য কালচার, এরিয়ান কালচার। এটা এই এরিয়ান কালচারটাকে ফলো করছেন রাবণ এবং রাম। কি ব্যাপার রাবণ, আপনি আপনার উপস্থিতি কেন দর্শান? বলে আমার উপস্থিতি আমি বহুদিন সৎসঙ্গ করি, আমার মোটর সেন্সারি কোঅর্ডিনেশন হারিয়ে গেছে, আমার জ্ঞান এবং কর্মের সমন্বয় সাধন হচ্ছে না, আমি যা ভাবছি তা বলছি না, যা বলছি তা করছি না। এই চলা বলা ভাবার মধ্যে সমন্বয় হারা হওয়ার জন্য আমার এই সৎসঙ্গ থেকে দ্রুত হওয়া, আমি সৎসঙ্গ করতে চাই। বলে কি তারপর কি করতে হবে? না, সেই সৎসঙ্গে আপনি আসবেন, পৌরোহিত্য করবেন। বলছে বাহ, আমিও বহুদিন সৎসঙ্গ করি, আমি আপনার এই সৎসঙ্গে যাবো। লক্ষণ গাটিবে বলে দাদা পাগল নেই, শত্রুর পুলিতে কখনো যায়, গেলেই আপনাকে রিভলভার দিয়ে গুলি করুন। সৎসঙ্গের ডাক পেয়েছি, যেতে হয়। সৎসঙ্গের আহ্বানকে আনন্দের সঙ্গে গ্রহণ করতে হয়। এই সৎসঙ্গের আহ্বানে রামচন্দ্র গিয়েছেন। শক্তিশালী কিন্তু এমনি হয়নি। রাম, রামের পাশে লক্ষণ বসেছে, সুগ্রীব, বিভীষণ ইত্যাদি সব লাইন দিয়ে বসেছে। ওদিকে রাবণ, তার পাশে মেঘনাদ ইত্যাদি সব লাইন দিয়ে বসেছে। লক্ষণ বসে বসে ভাবছে কি করে মেঘনাদকে বধ করা যায়। আর যখন এই সৎসঙ্গ হচ্ছে তখন কিন্তু কনসেন্ট্রেটেড হতে পারছে না সবাই, একটা কেমন বিশৃঙ্খলার ভাব। কেন বিশৃঙ্খলা? এই জন্য অনেকক্ষণ ধরে অ্যাডজাস্ট করা হচ্ছে। সৎসঙ্গের পৌরোহিত্য কর্ম ছেলে গেলে না, সমস্ত ব্রেনগুলোকে এক জায়গায় অ্যাসেম্বল করে সমস্ত ওয়েল অ্যাডজাস্টেড করে নিতে পারেন যিনি, এমনতর ব্রেনের যা তীক্ষ্ণতা আছে, এমনতর ব্রেনের যা শক্তি আছে, সেই কিন্তু পৌরোহিত্য করতে পারে। নইলে পৌরোহিত্য করা তো যাকে তাকে দিয়ে মানায়। রামচন্দ্র পৌরোহিত্য করছেন, ওনার ব্রেনের এরিয়ালে ধরা পড়ছে যে কোথায় যেন একে অপর সঙ্গে প্রেম, ভক্তি, ভালোবাসার বিনিময়ের অভাব হচ্ছে, কোথাও ছেদ পড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে উঠেছেন রুদ্রমূর্তি। শান্ত রামচন্দ্র, প্রশান্ত চিত্তের অধিকারী স্বয়ং ভগবান রাম, তিনি রুদ্রমূর্তি নিয়ে উঠেছেন যে আমি আজকের সৎসঙ্গ জমাতে পারছি না। এই সৎসঙ্গ যখন জমাতে পারছি না, এখান থেকে যেন কোথাও একটা চোরা স্রোত, সাধনিক শক্তির স্রোত, হিংসা, দেশ, বৈষম্যতার স্রোত আমাদের মধ্যে বয়ে চলেছে। তাই প্রেম, ভক্তি, ভালোবাসার জাগরণ করতে পারছি না। এই রামচন্দ্র বলছেন, শোনো, এই সৎসঙ্গ করতে এসে আমি সৎসঙ্গ জমাতে না পারার জন্য যে বেদনা শক্তিশালের মতো আমার বুকে গেছে, আমি অভিশাপ দিচ্ছি। এখানে যে সাধন শক্তির ভাব নিয়ে, সাধনী চিন্তাধারা নিয়ে আমার এই প্রেমের ফল্গু ধারার মধ্যে ছেদের সৃষ্টি করছে, সেখানে কিন্তু তার অবশ্যই শক্তিশালের আঘাত হবে। লক্ষণ উঠে বলতে, দাদা কথা উদ্ধার করুন। বলে কেন, কি হয়েছে? বলে আমি তো মেঘনাথকে বধ করার জন্য প্ল্যান করছিলাম। বলছে ভাই, এটা প্রেমের সিংহাসন, ভালোবাসার জায়গা। সৎসঙ্গ হচ্ছে শুধু ভক্তি, প্রেম, ভালোবাসার প্লাবন বয়ে যাবে। এইটার জন্য সাধনা, প্রেমের সাধনা। এই যুগে পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এলেন, ধরা চূড়া, ভিড়ে ধনুক, বান, তরোয়াল কিচ্ছু নেই তার হাতে। একদম গলাটা নিয়ে, একটু আগে কে যেন বলছিল ভাই সুন্দর করে, প্রেম প্রেম প্রেম, শুধু ভক্তি, শুধু ভালোবাসা, ভালোবাসার বন্যা বইয়ে দিয়ে চলে। কোন রকমের অস্ত্র না ধরে আমাদের মতো হাজারো রাবণকে নিত্য নিয়মিত হত্যা করছেন তিনি। আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, একে অপরকে না মানা, অশ্রদ্ধা করা, অবজ্ঞা করা, অবহেলা করা, যেই রাবণিক কালচারটা, সেটাকে ডেমলিশ করে দিচ্ছেন প্রতিটি মুহূর্তে পুরুষোত্তম শ্রী ঠাকুর চন্দ্র তার এই ভক্তি, প্রেম, ভালোবাসার প্লাবনে বইয়ে দিয়ে। এই হেন গুরুর চরণতলে আমরা দীক্ষা গ্রহণ করেছি। এই বৃত্তি বিজয় আমার একটা কবিতার সঙ্গে মিলিয়ে আমার একটা ছড়া বলতে ভালো লাগে। তোর কাছে মা সেবা চেয়ে পেলেন কত লজ্জা, এবার সকল অঙ্গ ছে, ওখানে লেখা আছে মরণ শয্যা। আমি বলি, এবার সকল অঙ্গ সে পরাবরণ শয্যা।
দুঃখ আসুক নব নব, কর্তব্যতে অটুট রব, লব তব শঙ্খ তব, বাজাও বিজয় ডঙ্ক, চলার পথে বাজাও মাগো বৃত্তি বিজয় ডঙ্ক। এই বৃত্তি যদি জয় করতে না পারি, ওই ডঙ্কা নিনাদ যদি আমাদের মধ্যে বেজে না ওঠে, ওই প্রেমের সিংহাসনে যদি প্রত্যেকের হৃদয় সিংহাসনে উপস্থাপনা করতে না পারি, এই ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, এইটা শিক্ষা দিতে হবে আগে। এতটুকু আচরণের মধ্যে অশ্রদ্ধা জ্ঞাপন হয়, এমনতর শিক্ষা দিতে নেই কারুর প্রতি কারুর। শ্রদ্ধা জ্ঞাপন হয়, এটাই করা উচিত। আজকে এই শ্রদ্ধা জ্ঞাপনই একটা উৎসব। আমাদের শ্রদ্ধেয় সঞ্জিত কুমার মজুমদার দা, যিনি আমাদের সঙ্গের পরিষদ প্রতিনিধি, প্রায় ৬০-৬৫ বছর ধরে পুরুষোত্তম পতাকা বহন করে চলেছেন, আজও চলেছেন। আমি বলেছি ১০০ বছর ধরে আপনি এই পতাকা বহন করতে থাকুন, আমরা সেটাকে এনজয় করি। আসুন, আজকের আমাদের এই এলাকার প্রবীণ ঋত্বিক দেবতা বিলাসবিন্দু বাজানি মহোদয়, তিনি শ্রদ্ধেয় সঞ্জিত কুমার মজুমদার দাকে সম্বর্ধনা জানাবেন এখন। আর শ্রদ্ধেয় দিলাল